আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, বাংলাদেশের রাজনীতির অন্দরে যখন আসলে কোনো বড় খেলা শুরু হয়, তার প্রথম ঘ্রাণ কিন্তু সাধারণ মানুষ পায় না। পায় রাজনীতির অলিন্দে ঘাপটি মেরে বসে থাকা ঝানু খেলোয়াড়েরা। আপনারা হয়তো ভাবছেন, দিনে এক কথা আর রাতে আরেক কথা বলাটাই বুঝি এদেশের রাজনীতির শেষ কথা। কিন্তু আসল সত্যটা তার চেয়েও অনেক বেশি গভীর এবং অনেক বেশি জটিল। আজকের ভিডিওতে আমি এমন কিছু রাজনৈতিক মেরুকরণ, পেছন দরজার সমীকরণ এবং প্রকাশ্যে ঘটে যাওয়া এমন কিছু অভাবনীয় ঘটনার ব্যবচ্ছেদ করতে চলেছি, যা শোনার পর আপনি বাংলাদেশের রাজনীতিকে আর আগের চোখে অবশ্যই দেখতে পারবেন না। তাই শেষ পর্যন্ত না দেখলে কিন্তু এদেশের রাজনীতির এই নজিরবিহীন মেকি নাটকের আসল রূপটা আমার মনে হয় আপনার কাছে অধরাই থেকে যাবে। দেখুন সুপ্রিয় দর্শক, ইতিহাস কিন্তু সাক্ষ্য দেয়, বাংলাদেশে ক্ষমতার চাবিকাঠি যখনই একটু নড়বড়ে হয়, তখনই রাজপথে তৈরি হয় নানা রঙের কুশীলব। এই যেমন সেদিন আমরা দেখলাম প্রধান বিরোধী দল জামাতে ইসলামী তাদের শরিক এনসিপি আর কর্নেল অলির এলডিপিকে সাথে নিয়ে হঠাৎ করে সচিবালয় ঘেরাও করতে চলে গেল। এখন প্রশ্ন উঠতেই পারে, একজন সংসদ সদস্য বা বিরোধী দলীয় নেতার তো রাষ্ট্রের নির্ধারিত একটা প্রটোকল এখানে রয়েছে। তিনি চাইলেই সচিবালয়ে ঢুকে নিজের দাবি ইচ্ছামতো পেশ করতে পারেন। তাহলে 400-500 লোক নিয়ে একেবারে সচিবালয়ের প্রধান ফটকে গিয়ে এমন নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি করার পেছনের আসল রহস্যটা আসলে কি? আমরা যদি অতীতের দিকে তাকাই, তবে দেখব বেগম খালেদা জিয়া কিংবা শেখ হাসিনার আমলেও সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা হয়েছিল, কিন্তু আন্দোলন রাজপথের নির্দিষ্ট সীমানা বা গুলিস্তানের বেশি কিন্তু এগুতে পারেনি কখনো। কিন্তু এবার আন্দোলনকারীরা সোজা গেটের ভেতরে ঢোকার চেষ্টা করলো। পুলিশের সাথে ব্যাপক ধাক্কাধাক্কি হলো। জামাতের তরুণ নেতা, যাকে ডক্টর মাসুদ বলা হচ্ছে এবং যাকে দলের ভবিষ্যতের চালিকা শক্তি মনে করা হয়, তার মতো একজন সংসদ সদস্যের নেতৃত্বে ব্যারিকেড ভাঙার এই যে আবেগপ্রবণ আর প্রায় আক্রমণাত্মক রূপ দেখা গেল, এটা কিন্তু রাজনীতির সাধারণ কোনো কাকতালীয় বিষয় নয়। এর পেছনে রয়েছে একটি গভীর নাটকীয় প্রত্যাবর্তন। তাহলে কি আমরা ধরে নেব শেখ হাসিনার ভারতে অবস্থান, দেশে ফেরার নানা গুঞ্জন আর এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে রাজপথে নিজেদের উপস্থিতি জাহির করার জন্যই এই রাজনৈতিক নাটকের অবতারণা? কারণ রাজনৈতিকভাবে জামাত কিন্তু এখন অনেকটাই নিষ্ক্রিয় বলে মনে হচ্ছে। আপনারা যদি একটু নিখুঁতভাবে খেয়াল করেন, তবে দেখবেন বিএনপির সাথে জামাতের এই অদ্ভুত সম্পর্কের রসায়ন মানুষকে কিন্তু মারাত্মকভাবে এখন বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। দিনে তীব্র বিরোধিতা আর রাতে চরম সমঝোতা, এই যে চাণক্য বা মেকিয়াভেলির কূটকৌশল, এতে করে সাধারণ মানুষ তো বটেই, এমনকি খুদ তাদের নিজেদের যে তৃণমূলের কর্মীরা আছেন, সেই কর্মীরাও কিন্তু আর এদের বিশ্বাস করতে পারছেন না। একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যায়, সেটা হচ্ছে বিএনপি কি সত্যি একা সরকার চালাচ্ছে, নাকি পেছন থেকে জামাত তাদের চালনা করছে? আর এই পুরো সমীকরণে সেনাপ্রধান বা সামরিক বাহিনীর ভূমিকা আসলে ঠিক এখানে কতটা? দর্শক, অনেকে তো বলেই ফেলছেন এই সরকার নাকি আসলে ডক্টর ইউনূসের চিন্তা ভাবনারই একটা বর্ধিত সংস্করণ, যেখানে আসলে ক্ষমতা হস্তান্তরের পরেও পুরনো অনুসারীরাই ক্ষমতার যে কলকাঠি, সেই কলকাঠি নাড়ছেন। এমনকি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে কি হবে না তা নিয়ে যে জল্পনা কল্পনা চলছে, তার স্পষ্ট ছাপ কিন্তু আমরা দেখেছি জুলাই জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে, যেখানে তিনি প্রধানমন্ত্রীর ঠিক পাশে বসে পুরো মঞ্চের যে একটা লাইমলাইট রয়েছে, সেই লাইমলাইট কিন্তু কেড়ে নিয়েছিলেন। দর্শক, এই যে জাতীয়তাবাদী আদর্শের কথা বলে ক্ষমতায় আসা একটি দল বিএনপি, মাত্র 6 মাসের মধ্যে তাদের আসল রূপ কিন্তু স্পষ্ট হতে শুরু করেছে। তাদের মাস্টার প্ল্যান ঠিক কি তা যেন আসলে তারা নিজেই বর্তমানে জানে না। অন্যদিকে জামাতও কি আসলেই কোনো সৎ বিরোধী দল, নাকি তারা তলে তলে কোনো নতুন মেরুকরণের অপেক্ষা করছে? শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ যেভাবে দেশকে একটা স্থিতিশীল উন্নয়নের ধারায় রেখেছিল, সেই সময় কিন্তু জামাত বা তাদের নেতাদের নিয়ে সাধারণ মানুষের মনে একটা রাজনৈতিক সহানুভূতি ব্যাপকভাবে জন্মেছিল।
এবং সেটার প্রতিফলনও কিন্তু আমরা 24 সালে দেখেছি। কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে যে পরিমাণ ট্রল আর কাদা ছুড়াছুড়ি হচ্ছে, তাতে কিন্তু তাদের সেই যে পুরনো ভাবমূর্তি বলতে বর্তমান সময়ে আর কোনো কিছু অবশিষ্ট এখন আর নেই। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে এখন ঠেকেছে যে নিজ দলের আমিরকেও অশালীন কটূক্তির শিকার হতে হচ্ছে। আর সচিবালয়ে ঘেরাওয়ের সেই ঘটনায় তাদের নিজেদের মধ্যকার যে বৈরী ও অমার্জিত আচরণ ক্যামেরায় ধরা পড়েছে, তা কিন্তু এই দুই দলের তথাকথিত ঐক্যের ফাটলটাকে আরো অনেক বেশি স্পষ্ট করে দিয়েছে। তবে এই যে ঐক্যের ফাটল কিংবা এই যে উভয় দলের মধ্যে একটা সংকট দেখা যাচ্ছে, এটা কি আসলেই শুধুমাত্র ক্যামেরার সামনে ঘটছে, নাকি পিছনেও এমন ফাটল রয়েছে? শুধুমাত্র শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের পর আমরা দেখলাম জামাত এই দীর্ঘ নির্বাচন পরবর্তী সময়ে প্রথম কিন্তু তারা একটি রাজনৈতিক কর্মসূচি করলো। সাধারণত রাজনীতির মাঠে যখন বিরোধী দল থাকে বা সংসদে যখন বিরোধী দল থাকে, তারা সরকারের খুব সমালোচনা করে। সরকারের কোনো আচরণে যদি দেশবাসীর সংকট সৃষ্টি হয় কিংবা সরকার দেশ পরিচালনা করতে গিয়ে যদি চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তখন দেখা যায় বিরোধী দল কিন্তু একটা দৃশ্যমান আন্দোলন করছে, একটা দৃশ্যমান কথা কাটাকাটির পরিস্থিতি সৃষ্টি করছে। এটা শুধু বাংলাদেশের রাজনীতিতে নয়, এটা যে কোনো দেশের রাজনীতিতে একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ অপরিহার্য অংশ। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই যে নির্বাচন পরবর্তী সময়ে জামাতকে কি কখনো কোনো সংকট নিয়ে কথা বলতে শুনেছেন? কখনো কোনো সংকট নিয়ে, কোনো চ্যালেঞ্জিং বিষয় নিয়ে তারা কি সরকার দলের সমালোচনা করেছে কিংবা আলোচনা করেছে? আমরা কিন্তু খুব একটা সেই বিষয়গুলো দেখিনি। সুতরাং এখান থেকে আসলে একটা সন্দেহর জন্ম হয় যে এই যে বর্তমান সময়ে রাজপথে বা ক্যামেরার সামনে যে কাদা ছুড়াছুড়ি আমরা দেখতে পাচ্ছি, কিংবা এই যে সচিবালয়ে ঘেরাওয়ের সময় যে টানা হেঁচড়া ধস্তাধস্তি আমরা দেখলাম বা একটা ফাটল ফাটল অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটা কি আদৌ ফাটল, নাকি এটা শুধুমাত্র আন্তর্জাতিক পরিমণ্ডলকে দেখানোর জন্য একটা ক্ষুদ্র নাটিকার অংশ? কারণ আন্তর্জাতিক পরিমণ্ডল বর্তমান সময়ে কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টিকে খুব গুরুত্ব দিচ্ছে এবং তারা মনে করছে দেশে বিরোধী দলের অবস্থান নেই। দেশ একপাক্ষিক একটা শক্তির মাধ্যমে চলছে, যেটা তাদের বিনিয়োগের জন্য ক্ষতিকর এবং দেশের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। এর পাশাপাশি গণতন্ত্রের জন্য তো অবশ্যই ক্ষতিকর একটা বিষয়। এখন যেহেতু একপাক্ষিক একটা শক্তি দেশ পরিচালনা করছে, এখানে বিরোধী দল নেই, তার মানে একটা শক্ত বিরোধী দল তৈরি করা প্রয়োজন এবং সেই মডেলটাই বর্তমান সময় সরকার তৈরি করতে চাচ্ছে, যাতে করে তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী এবং টেকসই হয়। কারণ মাঠে বিরোধী শক্তি না থাকলে সেই সরকারের ক্ষমতা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়, তাদের যাবতীয় কর্মকাণ্ড চ্যালেঞ্জের মুখে পড়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডল কিন্তু তাদের সেই ক্ষমতাকে খুব একটা স্বীকৃতিও কিন্তু দেয় না। এবং বর্তমানে বিএনপি সরকার কিন্তু এটি খুব ভালো করেই বুঝতে পারছে এবং জামাত এই বিষয়টি আরো পরিষ্কারভাবে টের পাচ্ছে। দর্শক, আর ঠিক এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই কিন্তু ঘটল দ্বিতীয় চমকপ্রদ ঘটনাটি। বিএনপির শীর্ষ নেতা বা সরকার প্রধান তারেক রহমান হঠাৎ করে কিন্তু হেলিকপ্টারে চড়ে চট্টগ্রামের ফটিকছড়িতে উড়ে গেলেন হেফাজতে ইসলামের বর্তমান আমির মুহিবুল্লাহ বাবুনগরের সাথে দেখা করতে। এতদিন তিনি আমরা দেখেছি সড়ক পথে যাতায়াত করলেও হঠাৎ করে আকস্মিক এই হেলিকপ্টার সফর এবং একজন বয়োবৃদ্ধ কওমি আলেমের দরবারে গিয়ে দোয়া চাওয়ার দৃশ্য দেখে সাধারণ মানুষের মনে কিন্তু প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। কিন্তু আপনারা যদি একটু গভীর থেকে চিন্তা করেন, তবে আসলে বুঝতে পারবেন এর পেছনে রাজনৈতিক চালটি কতটা চতুর। এই মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব কিন্তু সাম্প্রতিক সময়ে জামাতের তীব্র বিরোধিতা করে বেশ কিছু বক্তব্য দিয়েছেন, যা দেশ জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে। ঠিক এই জায়গাটিতেই তারেক রহমান একটা রাজনৈতিক চাল চেলেছেন। আমরা কিন্তু দেখেছি আওয়ামী লীগ আমলেও শেখ হাসিনা শাপলা চত্বরের সেই ঘটনার পর হেফাজতের সাথে এক ধরনের বুদ্ধিমত্তা সম্পূর্ণ রাজনৈতিক ভারসাম্য কিন্তু তৈরি করেছিলেন, যার কারণে কওমি মাদ্রাসা শিক্ষা সনদ স্বীকৃতি পেয়েছিল এবং তিনি অর্থাৎ শেখ হাসিনা কওমি জননী উপাধিতে ভূষিত হয়ে একটি বিশাল জনগোষ্ঠীকে মূলধারার সাথে কিন্তু যুক্ত রাখতে পেরেছিলেন। এখন তারেক রহমানও কি ফটিকছড়িতে গিয়ে ঠিক একই কায়দায় কওমি ভোট ব্যাংক নিজের পকেটে পুরতে চাইছেন এবং কওমি পিতা হতে চাইছেন?
দর্শক, জামাতকে মানসিকভাবে চাপে রাখতে এবং রাজনীতিতে নিজেদের একচ্ছত্র যে আধিপত্য, সেই আধিপত্য বজায় রাখতেই যে বিএনপির এই পদক্ষেপ তা কিন্তু স্পষ্ট। তবে এতে করে একটা নতুন বিপদ তৈরি হচ্ছে। দেশে ইসলামের নামে যে অসংখ্য মতাদর্শ রয়েছে, তার মধ্যে বাবু নগরী সাহেবের এই নির্দিষ্ট দলটিকে কিন্তু সব ধর্মীয় গোষ্ঠী সমানভাবে গ্রহণ করে না। ফলে এদের সাথে বিএনপির এই অতিরিক্ত মাখামাখি কিন্তু বাকি বিশাল ধর্মীয় যে সমাজ রয়েছে, সেই সমাজকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। এবং তার চেয়েও বড় কথা হলো, আন্তর্জাতিক মহল বা পশ্চিমা বিশ্লেষকেরা যখন দেখবে দেশের একটি প্রধান দল সেকুলার বা প্রগতিশীল রাজনীতির পথ ছেড়ে চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলোর দূষণ শুরু করেছে, তখন কিন্তু তারা বাংলাদেশকে কোনো তালেবানি বা পাকিস্তানি ঘরানার রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে কিনা সেই আশঙ্কায় ভুগবে। এটা ভুগাও কিন্তু তাদের দৃষ্টিতে স্বাভাবিক। এতে করে কি হবে? এতে করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষতিগ্রস্ত হবে তা কি তারা একবারও আসলে ভেবে দেখছেন? অর্থাৎ আমাদের বর্তমান সরকার গোষ্ঠী তারা কি একবারও বিষয়টি নিয়ে চিন্তা করছেন? দর্শক, বাংলাদেশের রাজপথ আর রাজনীতির ময়দান এখন কিন্তু এক চূড়ান্ত ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে সংসদে ও রাজপথে বিরোধী দলগুলোর এই সাজানো নাটক আর আইন শৃঙ্খলার তোয়াক্কা না করে সচিবালয় ঘেরাওয়ের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করা, আর অন্যদিকে ক্ষমতা ধরে রাখার জন্য ধর্মকে ঢাল বানিয়ে নতুন জোট বাঁধার চরম একটি প্রচেষ্টা। সূচনাতে আমি কিন্তু বলেছিলাম, রাজনীতির এই বন্ধ দরজার পেছনের আসল রহস্য সাধারণ মানুষ সহজে আসলে দেখতে পায় না, কিন্তু দিনের শেষে সত্যটা ঠিকই কিন্তু বেরিয়ে আসে। রাজনৈতিক দেউলিয়ত্ব ঢাকতে যারা আজ নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে একে অপরের সাথে ইঁদুর বিলার খেলা মেতে উঠেছেন, ইতিহাস কিন্তু তাদের কখনো ক্ষমা করবে বলে আমি মনে করি না। দর্শক, দেশের জনগণ যে কেবল নীরব দর্শক হয়ে এসব নাটক দেখে যাবে, বরং সঠিক সময়ে সঠিক জবাব দিয়ে দেশের স্থিতিশীলতা রক্ষা করবে, এটা কিন্তু অসম্ভব কিছু নয়। এবং এই মুহূর্তে এটাই হচ্ছে সব থেকে বড় সত্য। তবে এটা কবে ঘটবে, কখন ঘটবে, কোন সময়ের প্রেক্ষিতে ঘটবে, এটাই কিন্তু আসল বিষয়। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়, পরবর্তী কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।